14 সাল থেকে দেশ যতই খারাপ জায়গায় যাক, টানা মোদীর সরকার। তাহলে 52 সালের ভোটের পর 77 পর্যন্ত কংগ্রেসের মুখ্যমন্ত্রীরা কি শক্তিশালী ছিলেন? 77 থেকে 11 পর্যন্ত জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য তারা কি শক্তিশালী ছিলেন? বা চলতি 15 বছরে বা 12 বছরে মমতা কিংবা মোদী কি শক্তিশালী? না, কেউ শক্তিশালী না। নির্বাচনে রাজনীতিতে কোন রাজনৈতিক দলের নিজস্ব কোনো শক্তি নেই, নিজস্ব কোনো আলো নেই। নির্বাচনে রাজনীতিতে জনগণ হলো সূর্য, জনগণের সেই সূর্যের আলো রাজনৈতিক দলের দিকে যায়, চাঁদের মতো, পূর্ণিমা চাঁদের মতো গোটা আকাশটা সে আলোকিত করে। আমরা মানুষের কাছে আবেদন জানাবো, তিনবার চেষ্টা করেও বিজেপি পারেনি। দুর্নীতিগ্রস্ত স্বৈরাচারী তৃণমূলকে যদি হাঁটাতে হয়, দুর্নীতিগ্রস্ত স্বৈরাচারী বিজেপি দিয়ে হবে না। তৃণমূল বিজেপি দুটোকেই হারিয়ে জনগণ যে হলো আসল সূর্য, রাজনীতির সূর্য। আপনারা আমাদের আলো দিন, আপনারা আমাদের শক্তি দিন। আমরা পূর্ণিমা রাতের চাঁদের মতো গোটা দুনিয়াকে, গোটা বাংলাকে আমরা আবার নতুন করে আলোকিত করব, নতুন করে আমরা বাংলা করব। আমাদের গতকাল প্রথম দফার ভোটে দেখা গেল রেকর্ড সংখ্যক ভোট পড়েছে, 90% বেশি ভোট পড়েছে। কিসের ইঙ্গিত এই পরিমাণ ভোটটা? ভালো তো, বহুদিন পর মানুষ ভোট দিতে পেরেছেন, মানুষই যা বলেছেন, আমরা তো খুব খুশি। সাধারণ মানুষ যত বেশি নির্বাচনে অংশগ্রহণ করবেন, ভোটে অংশগ্রহণ করবেন, রাজনীতিতে অংশগ্রহণ করবেন এবং ইলেকশনকে আইটেম হিসেবে না দেখে, যেটা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী এবং কিছু সেলিব্রিটি তৈরি করতে চাইছেন, না দেখে মানুষের জীবন সংগ্রাম হিসেবে যদি দেখেন, তাহলে তো স্বাভাবিকভাবে সেখানে তো মানুষের বিপুল পরিমাণে অংশগ্রহণ ঘটবে, ঘটেছে। ভালো, অভিনন্দনযোগ্য। আমরা চাই পরের দফার ভোটেও যাতে মানুষ এইভাবে বিপুল ভাবে ভোট দিতে আসে। কিন্তু এইভাবে বিপুল ভাবে ভোট দিতে গেলে আপনাদের খাতা খোলার সম্ভাবনা আবারও শূন্য। আমি বলছি না, তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, একই কথা শুভেন্দু অধিকারী বলেছেন, 125 করে আসন পাবেন। আজকে অমিত শাহ বলেছেন, আমরা আনন্দবাজার পত্রিকায় দেখলাম যে তিনি বলেছেন 110 আসন নিশ্চিত হয়ে গেছে প্রথম দফার ভোট থেকে। আপনারা শুনলেই থাকবেন। আসলে তৃণমূলের নেতা, বিজেপির নেতা, সে একেবারে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী হোক আর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী হোক, এরা এদের নিজেদের কর্মী বাহিনীকে বুস্ট আপ করার জন্য এই ধরনের আষাঢ়ে গল্পগুলো করছেন। এটা এক নম্বর। মানুষ ভোট দিয়েছেন, এখন মানুষ ভোট দেওয়ার পরে কি রেজাল্ট হয়েছে, এ যদি এখনই এই সমস্ত রাজনৈতিক নেতারা এইসব আষাঢ়ে গল্প শুরু করে দেন, তাহলে আর গোনার দরকারটা কি আছে? গোনার দরকার নেই। আসলে মানুষের ভোটের রায় মানুষই নির্ধারণ করেন, এক নম্বর। আর 2 নম্বর কথা হলো যে আমরা শূন্য থাকবো কি আমরা 100 হব, এ ভাবনা আপাতত ওদের না ভাবলেও চলবে, জনগণ ভাবছেন। আর তার থেকেও বড় কথা, সিপিআইএম কটা আসন পাবে কি অন্যরা কটা আসন পাবে, তার থেকেও বড় কথা হলো যে মানুষ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবে কিনা। নির্বাচনটা সাধারণ মানুষের বাঁচা মরার প্রশ্ন, সাধারণ মানুষের অংশগ্রহণ থাকবে। আর 3 নম্বর কথা হলো তৃণমূল এবং বিজেপির নেতারা আত্মতৃপ্তি লাভ করতে পারেন। আমি আবার বলছি, উল্লেখযোগ্য সংখ্যক লাল ঝান্ডার এমএলএ নিয়ে পশ্চিমবাংলার বিধানসভায় আমরা বামপন্থীরা ঐক্যবদ্ধভাবে বামফ্রন্ট, সিপিআইএম এর লিবারেশন, আইএসএফ সহ সমস্ত শক্তি, আমরা যারা আরএসএস, বিজেপি, তৃণমূলকে হারাতে চাই, আমরা বিধানসভায়। অবশ্য কি করে বলছেন আপনি এই কথা? বিজেপি 77, আপনারা শূন্য। 77 থেকে 148 অনেক কাছে, 0 থেকে 148 ওল্ড চ্যাপ্টার, 1 নম্বর ওল্ড চ্যাপ্টার। আর 2 নম্বর, এবারের ইলেকশনে এখনো পর্যন্ত যা অভিজ্ঞতা, এইরকম নির্বাচন অন্তত আমি আমার রাজনৈতিক জীবনে দেখি মানুষের ভাবনা চিন্তাকে। আর এই যে আপনি 77, 70 এই যে গল্প, যে নাম্বার গুলো দিলেন, আচ্ছা এই নাম্বারের মধ্যে এটা তো গতকাল ইলেকশনের মানে কাউন্টিং ডেটের নাম্বার, তারপরেও তো ঝাঁকের কই ঝাঁকে তো অনেকেই ফিরে চলে গেছে। প্রশ্নটা হলো 2019, 2021, 2024, এক নয়, পরপর 3 বার পশ্চিমবাংলার যে মানুষ যারা নির্দিষ্ট কোনো পলিটিক্যালি কমিটেড কি বলবো
পরিধির মধ্যে থাকেন না, কিন্তু তৃণমূলকে হারাতে হবে এই যে নির্দিষ্ট ভাবনা, এই নির্দিষ্ট ভাবনা থেকে যে মানুষ মনে করেছিলেন যে বামপন্থীরা এখন দুর্বল আছে, তাই তৃণমূলকে যদি হারাতে হয় তাহলে বিজেপিতে আমি চাই। 19-এর ভোট, 21-এর ভোট, 24-এর ভোট, তিনবার সুযোগ পাওয়ার পরেও বিজেপি তৃণমূলকে হারাতে পারেনি। তাহলে মানুষ বুঝতে পারছে যে বিজেপি তৃণমূলকে হারাতে পারবে না, আর বিজেপি তৃণমূলের সঙ্গে লড়তে চায় না, কারণ তৃণমূল বিজেপির সেটিংটা আজ মানুষ বুঝছেন। আমরা 18-এ বলেছি, 19-এ বলেছি, 21-এ বলেছি, 24-এ বলেছি, এমনকি 16-এ বলেছি, তখনও মানুষের উপলব্ধির মধ্যে আসেনি। কিন্তু এইটা তো আজকে এই অভিজ্ঞতার মধ্যে আছে। ফলে যে পয়েন্ট থেকে যে তৃণমূলকে হারাতে পারবে, তৃণমূলকে হারাবো মনে করেছিলেন বিজেপি পারবে, দলে দলে গেছিলেন বিজেপির দিকে, দেখেছেন বিজেপি পারবে না, বিজেপি হারাতে চায় না, প্লাস সেটিং আছে, ফলে দলে দলে মানুষ আবার লাল ঝান্ডার দিকে ফিরছে। স্কুল বন্ধ হয়ে গেছে, ব্লক হাসপাতাল শেষ হয়ে গেছে, প্রাইমারি হেলথ সেন্টার শেষ হয়ে গেছে, নীল সাদা রং হয়েছে, সুপার স্পেশালিটি নাম দিয়েছে, ডাক্তার নেই, নার্স নেই, কৃষক ফসলের দাম পায় না, বেকার কাজ পায় না, জাত ধর্মের নাম করে নিজেরা নিজেদের মধ্যে আমরা বিভেদ বিভাজনের পরিবেশ তৈরি হয়েছে। তাহলে এটাকে বন্ধ করতে হবে, বাংলাকে নতুন করে করতে হবে, বাংলা বাঁচাতে হবে। তাই আমরা বামপন্থীরা বলেছি, মানুষ যদি আমাদেরকে সমর্থন করেন, মানুষ যদি রায়না থেকে সোমনাথকে বিধানসভায় পাঠায়, গোটা পশ্চিমবাংলায় যদি মীনাক্ষী ধ্রুবরাজ জিতবে, পশ্চিমবাংলায় বামপন্থার পুনর্জাগরণ পুনরুত্থান যদি ঘটে, বামপন্থীদের শক্তি নিয়ে যদি পশ্চিমবাংলায় সরকার তৈরি হয়, বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ সরকার, তাহলে সেই সরকারের প্রথম কাজ হবে বছরে 5 বছরের মধ্যে অন্ততপক্ষে প্রত্যেকটা পরিবারে একটা করে স্থায়ী কাজ নিশ্চিত করতে। শহরে 120 দিন, গ্রামে 200 দিন, 600 টাকা ন্যূনতম মজুরি, কর্মসংস্থানের প্রকল্প। সরকারি দপ্তরগুলোতে 6.5 লক্ষ শূন্য পদ আছে। 5 বছরের মধ্যে ধাপে ধাপে স্বচ্ছতার সঙ্গে সেই পদ পূরণ করা হবে। যারা কন্ট্রাক্ট ওয়ার্কার যোগ্যতা অনুযায়ী তাদের পূরণ করা হবে। 100 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ, যারা আয়কর দেয় না, গরিব মানুষ, নিম্নবিত্ত মানুষ, 100 ইউনিট পর্যন্ত ছাড়, আর 200-র পর অর্ধেক। 16টা কৃষি পণ্য স্বামীনাথন কমিশনের সুপারিশ অনুযায়ী উৎপাদন খরচের 1.5 গুণ দাম দেওয়া হবে। তৃণমূল পঞ্চায়েতে দুর্নীতি করে কোঅপারেটিভকে ধ্বংস করে দিয়েছে। তাহলে বামপন্থীরা সরকারে এলে হুকিং পঞ্চায়েত ভেঙে দিয়ে আবার পঞ্চায়েতের ভোট হবে, মানুষ তার নিজের পঞ্চায়েত তৈরি করবে, সমবায়গুলো নতুন করে গড়ে তোলা হবে। মাইক্রো ফিন্যান্সের জালে বাংলার গরিব মানুষ, বিশেষ করে মেয়েরা জড়িয়ে গেছে, বাউন্সার চলে যাচ্ছে। মাইক্রো ফিন্যান্সের সেই জাল থেকে মানুষকে বাঁচাতে হবে, সেলফ হেল্প গ্রুপকে আবার নতুন করে দাঁড় করাতে হবে। এই কাজ আমরা পশ্চিমবাংলায় করতে চাই। পশ্চিমবঙ্গের বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ যে পরিবেশ, সেই পরিবেশকে আমরা রক্ষা করতে চাই। হিন্দু মুসলমান নির্বিশেষে প্রত্যেক মানুষ তার ধর্ম পালনের যে অধিকার, সেই অধিকারকে আমরা সুনিশ্চিত করতে চাই। সরকারি শিক্ষা, সরকারি স্বাস্থ্য, তাকে আবার নতুন করে আমাদেরকে পুনরুজ্জীবিত করতে হবে। আসল কথা হলো বাংলাকে আবার নতুন করে তৈরি করতে হবে। বাংলার এই দুর্গতির মূল কারণ বামপন্থীরা দুর্বল হয়েছে। তাই বামপন্থীকে যদি শক্তিশালী করতে পারা যায়, বাংলাকে আবার তার নিজের জায়গায় প্রতিষ্ঠা করা যাবে। আমার শেষ কথাটা হলো এই, এখনই এখানে প্রার্থনা হয়তো শুরু হয়। আমার শেষ কথাটা হলো এই, যে এত তো কথা আমরা বিভিন্ন জায়গায় বলছি, আপনাদেরকেও বলছি, কথাগুলো যদি যুক্তিপূর্ণ মনে হয় আপনারা গ্রহণ করবেন, জীবনের অভিজ্ঞতার সঙ্গে যদি মেলে আপনারা গ্রহণ করবেন, তা যদি না মেলে, যুক্তিপূর্ণ যদি না মনে হয়, আপনারা নিশ্চিতভাবে বর্জন করবেন। সে পূর্ণ অধিকার মানুষের আছে। কিন্তু মানুষ অনেক জায়গায় বলছেন, সবই তো বললে, তোমরা কি পারবে? তা আমরা বলেছি আমরাই তো পারবো। আমরা না পারলে পারবেটা কে? তিনবার তোমরা ঠকেছো, তিনবার তোমরা মনে করেছো যে বিজেপি তৃণমূলকে হারাতে পারবে, তোমরা উজাড় করে ভোট দিয়ে দিয়েছো। আর এবারে এই যে কালকেরও যে ভোট হলো, প্রচার করতে গিয়ে রাজ্যের যে অভিজ্ঞতা, যে মানুষ মনে করেছিল যে শুধুমাত্র তৃণমূলকে হারাতে হবে বলেই বিজেপির দিকে গেছিল, তারা বুঝেছে বিজেপি পারবে না, আর এদের মধ্যে সেটিং আছে। এই দলে দলে মানুষ আবার লাল ঝান্ডার দিক থেকে ফিরছে। আর সেই জন্যই তো হাজার হাজার পরিযায়ী শ্রমিক নিজেদের পকেটের পয়সা খরচা
সহ্য করে গ্রামে ফিরে এসে লাল ঝান্ডাকে ভোট দিচ্ছে। মানে মানুষ এটা উপলব্ধি করছে। অনেকক্ষণ বক্তৃতা হলো, একটু কবিতা পড়ার, একটু কাব্য করার ইচ্ছে হলো। ওই দেখুন আকাশের উপর চাঁদ, ওই দেখুন আকাশের উপর চাঁদ। সম্ভবত সপ্তাহ খানেক পর পূর্ণিমা। চাঁদের চেহারা দেখে আমার মনে হচ্ছে সপ্তাহ খানেক পর পূর্ণিমা। আর তারপর আবার আস্তে আস্তে কমে গিয়ে আরো 15 দিন পর চারদিকটা ঘুটঘুটে অন্ধকার। অমাবস্যার রাত্রিরে ঘুটঘুটে অন্ধকারে আলো না জ্বললে কিছুই দেখতে পাওয়া যায় না। অথচ পূর্ণিমার রাতে সব কিছুকে দেখতে পাওয়া যায়। পূর্ণিমার যে চাঁদ, সেই চাঁদ দেখে কবি কবিতা লেখে, কিশোর কিশোরীরা তাদের মনে ভালোবাসা জন্মালে তাদের প্রিয়জনকে চিঠি লেখে, পদ্য লেখে। আমরা চারদিকটা দেখি পূর্ণিমাতে গোটা আকাশটা সাদা হয়ে যায়, উজ্জ্বল হয়ে যায়, আলো হয়ে যায়। চারপাশে বনানীতে, নদীতে, ধান খেতে, পাড়াতে, রাস্তায় চারদিকে উজ্জ্বল আলো। পূর্ণিমার রাতে ওই চাঁদের চকচকে আলো আমাদের সবার উপর পড়ে। এই আলো যেমন ঈদগাহে পড়ে, মসজিদে পড়ে, মন্দিরে পড়ে, লক্ষ্মী মন্দিরে পড়ে, সব জায়গাতে পড়ে। এটাই বাংলা। কিন্তু আমি সেই কথা বলবো না। যে চাঁদের আলো, যার জাত ধর্মের বিচার নেই, যে চাঁদের আলো উঁচু জাত নিচু জাতের বিচার নেই, হিন্দু মুসলমানের বিচার নেই, যে চাঁদের আলো আমাদের সবাইকে আলোকিত করে, আমি আপনাদেরকে ভাবতে বলবো, এই চাঁদের কি কোনো নিজের আলো আছে? চাঁদের কি কোনো নিজের আলো আছে? প্রাইমারি স্কুলের বিজ্ঞানের মাস্টারমশাই আমাদেরকে শিখিয়েছিলেন যে চাঁদের কোনো নিজের আলো নেই। তাহলে চাঁদ আলো পায় কোথায়? মাস্টারমশাই প্রাইমারি স্কুলে শিখিয়েছিলেন সূর্য চাঁদকে আলো দেয়। সূর্য চাঁদকে আলো দেয়। সূর্যের কাছ থেকে আলো পেয়ে পূর্ণিমা রাতের চাঁদ গোটা দুনিয়ার মানুষকে মাতিয়ে দেয়। স্বাধীনতার পরে 30টা বছরে কংগ্রেসের সরকার ছিল, মাঝে অবশ্য 2 বছর আলাদা। 77 থেকে 11 পর্যন্ত টানা বামপন্থীদের সরকারকে মানুষ রেখেছিলেন। 11 থেকে এখনো পর্যন্ত 15 বছর টানা তৃণমূলের সরকার। 14 সাল থেকে দেশ যতই খারাপ জায়গায় যাক, টানা মোদীর সরকার। তাহলে 52 সালের ভোটের পর 77 পর্যন্ত কংগ্রেসের মুখ্যমন্ত্রীরা কি শক্তিশালী ছিলেন? 77 থেকে 11 পর্যন্ত জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য, তারা কি শক্তিশালী ছিলেন? বা চলতি 15 বছরে বা 12 বছরে মমতা কিংবা মোদী কি শক্তিশালী? না, কেউ শক্তিশালী না। নির্বাচনে, রাজনীতিতে কোন রাজনৈতিক দলের নিজস্ব কোনো শক্তি নেই, নিজস্ব কোনো আলো নেই। নির্বাচনে, রাজনীতিতে জনগণ হলো সূর্য, জনগণের সেই সূর্যের আলো রাজনৈতিক দলের দিকে যায়, চাঁদের মতো, পূর্ণিমা চাঁদের মতো গোটা আকাশটা সে আলোকিত করে। আমরা মানুষের কাছে আবেদন জানাবো, তিনবার চেষ্টা করেও বিজেপি পারেনি। দুর্নীতিগ্রস্ত স্বৈরাচারী তৃণমূলকে যদি হাঁটাতে হয়, দুর্নীতিগ্রস্ত স্বৈরাচারী বিজেপি দিয়ে হবে না। তৃণমূল বিজেপি দুটোকেই হারিয়ে জনগণ যে হলো আসল সূর্য, রাজনীতির সূর্য, আপনারা আমাদের আলো দিন, আপনারা আমাদের শক্তি দিন। আমরা পূর্ণিমা রাতের চাঁদের মতো গোটা দুনিয়াকে, গোটা বাংলাকে আমরা আবার নতুন করে আলোকিত করব, নতুন করে আমরা বাংলা করব। আর তার যদি করতে হয়, রায়না বিধানসভা কেন্দ্র থেকে বামফ্রন্ট, আইএসএফ, সিপিআইএম এর লিবারেশন সহ আরো সবাই মিলে আমাদের যে ঐক্য তৈরি হয়েছে, তার প্রার্থী সিপিআইএম এর সোমনাথ মাঝি কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিয়ে রায়নার হিত গৌরবকে পুনঃপ্রতিষ্ঠা করে আপনারা হই হই করে সবাই সোমনাথকে পাঠান। মাইক্রোফোনের মধ্য দিয়ে এবং এখানে যে আওয়াজ যাদের কাছে পৌঁছল, যারা আমার চেয়ে বয়সে বড়, তাদেরকে শ্রদ্ধা জানাচ্ছি, বাকিদেরকে অভিনন্দন জানাচ্ছি। আর এত সুন্দর একটা মাইক্রোফোনের ব্যবস্থা যারা করেছে, আমি ওদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, বাংলাকে বাঁচানোর জন্য লড়াইয়ে বামপন্থীদের সঙ্গে থাকুন। ইনকিলাব জন্য রাজনীতির স্বার্থে, অথচ সেই দেশ যখন অপমানিত হয়, বিপদের মধ্যে পড়ে, তখন তাদের কোনো
মুখে রা করে না। রাজনীতিটা, নির্বাচন যদি রাজনৈতিক সংগ্রাম, যেটা আসলে ঠিক, যেটা আমরা বলি, কিন্তু আরএসএস, বিজেপি, তৃণমূল, কংগ্রেস যেটাকে আইটেম বানাতে চাইছে। মানে মানুষ যদি মনে করে এটা আমার রাজনৈতিক সংগ্রাম, আগামী দিনে বাংলায় যে সরকার তৈরি হবে, সেই সরকার তৈরি হবার পরে কৃষক ফসলের দাম পাবে কিনা, এটা যদি বড় প্রশ্ন হয়, যদি এটা রাজনৈতিক সংগ্রাম মানুষ বুঝতে পারে, তাহলে এই প্রশ্নটাই বড় প্রশ্ন হবে। কোন সেলিব্রিটি এসে কোথায় রোড শো করলেন, এটা বড় প্রশ্ন হবে। আমার ঘরে একটা বেকার ছেলে মেয়ে বসে আছে, সে কাজ পাবে কিনা, বাংলায় কৃষিকে রক্ষা করে, কৃষককে রক্ষা করে, ক্ষেত মজুরকে রক্ষা করে বাংলায় কারখানা তৈরি হবে কিনা। যদি মানুষ নির্বাচনটাকে রাজনৈতিক সংগ্রাম বলে ভাবতে পারেন, তাহলে এই প্রশ্ন তার মনের মধ্যে তৈরি হবে। সেই জন্য প্রথম রাতেই বেড়ালটা মেরে দাও, মানুষকে ভাবতেই দিও না যে নির্বাচন মানে 5 বছরের বাঁচা মারা লড়াই, এমএলএ মানে 5টা বছর এলাকার উন্নয়ন, এলাকার মানুষের ভালো মন্দ থাকার প্রশ্ন। ওরা মানুষকে ভুলিয়ে দিতে চাইছে। 15 বছর আগে ভোটে মমতা প্রতিশ্রুতি দেয়নি যে বাংলায় বুদ্ধদেব ভট্টাচার্যের সরকারটাকে হারিয়ে দাও, বামফ্রন্টের সরকারকে হারিয়ে দাও, তাহলে কি হবে? তাহলে সিঙ্গুরের ওই 400 একর জমি ফেরত দিয়ে দেওয়া হবে, বাকি জমিতে কারখানা হবে। অভিজ্ঞতা কি? জমি কি কৃষকরা ফেরত পেল? 85% কাজ হয়ে যাবার পর সেখানে কারখানাটা পাঠিয়ে দিল গুজরাটে। সেই জমিতে কি চাষ হয়? সবাই জানে পারে না। তাহলে আমটাও গেল, ছালাটাও গেল, সবই চলে গেল। বলেছিল না শিল্প কৃষি হাসি খুশি দুটোই থাকবে? বলেছিল না পশ্চিমবাংলায় কলকারখানা তৈরি করব? আরে কালকে যদি হাই রোডের ধারে একটা কারখানা তৈরি হয়, তাহলে তো শহরের সঙ্গে সঙ্গে গ্রামের ছেলে মেয়েদেরও কাজের একটা সম্ভাবনা তৈরি হতে পারে। গোটা পশ্চিমবাংলা একেবারে শোর মাচিয়ে দিয়েছিল যে পশ্চিমবাংলায় নাকি 56,000 কারখানা বন্ধ হয়ে পড়ে আছে। 56,000। আর এই 56,000 কারখানার 44,000 একর নাকি জমি আছে। এ আমার কথা না, আগের কথা। 11 সালে ভোটের আগে, 9 সালে ভোটের আগে প্রচার করে বেরিয়েছে। মানুষ বিশ্বাস করেছিলেন সত্যি তো 56,000 কারখানা বন্ধ আছে। যদিও বাস্তবে সেই সময় পশ্চিমবাংলার বন্ধ কারখানার সংখ্যা ছিল 83। 2011 সালের 31 অক্টোবর বিধানসভায় তৎকালীন শ্রমমন্ত্রী প্রশ্ন উত্তরের জবাবে জানিয়েছিলেন যে পশ্চিমবাংলায় বন্ধ কারখানার সংখ্যা 83। আর ওরা প্রচার করেছিল 56,000। কেন করেছিল? ওরা মানুষকে বুঝিয়েছিল এই যে 56,000 কারখানা বন্ধ হয়ে পড়ে আছে, এই 56,000 কারখানার যে 44,000 একর জমি পড়ে আছে, এই জমিগুলোকে আমি পটাপট নিয়ে নেবো আর খপাখপ একটা করে নতুন কারখানা করে দেবো।